সবাই একটু চুপ করে থাকেন আর হচ্ছে যে দেখেন, চেষ্টা করেন। হ্যাঁ, তাহলে আমরা লাস্ট পর্যন্ত 40 পর্যন্ত পড়েছি, 41 পর্যন্ত আজকে শেষ করবো এটা। হ্যাঁ, এটা বলা হচ্ছে ক্লোরিন পরমাণুটা কি। দেখেন, ক্লোরিন পরমাণু হচ্ছে হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করে। তাহলে হাইড্রোজেনের সাথে কি বন্ধন হয়? সমযোজী। কারণ ক্লোরিনটা কি ধাতু না অধাতু? অধাতু। তাহলে হাইড্রোজেনের সাথে কি বন্ধন তৈরি করবে? সমযোজী বন্ধন। ফাইন। ক্যালসিয়ামের সাথে আয়নিক বন্ধন গঠন করে। ক্যালসিয়াম ধাতু না? ধাতুর সাথে কি বন্ধন তৈরি করবে? আয়নিক। ক্লোরিনের সাথে সমযোজী বন্ধন গঠন করে। ক্লোরিন আর ক্লোরিন যুক্ত হয়ে মানে শুধু Cl2 হয় না? ক্লোরিনের মধ্যে কি বন্ধন হবে তখন? যখন তুমি হচ্ছে যে Cl2 দেখবে তখন কি বন্ধন আছে এর মধ্যে? সমযোজী, তাই না? তাহলে কোনটা সঠিক? তিনটাই সঠিক। 1 2 3। 42 নাম্বার বলছে অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কতটি? অ্যামোনিয়া অণুর মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কতটি আছে? শূন্য কেন হবে? অ্যামোনিয়া অণু হচ্ছে NH3 না? নাইট্রোজেনের যোজনী এখানে কত? 3। কিন্তু আমরা জানি নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা? 5টা। 5টার মধ্যে যোজনী হিসেবে ব্যবহৃত হয়েছে 3টা। তো ব্যবহার হয়নি কয়টা? 2টা। 2টা মানে 1 জোড়া, তাই না? মুক্ত জোড় আছে কয়টি? 1টি। আচ্ছা, নিচের কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান? স্যার এখানে ত্রিবন্ধন আছে, এটা যার যোজনী 3 তাই ত্রিবন্ধন তৈরি করতে পারবে। এই যে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড হয়, ত্রিবন্ধন হয়, ঠিক আছে? আচ্ছা, 44 ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগটিতে আচ্ছা কত জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে? তাহলে PCl3-তে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কতটি হবে? 10টি। কেন 10টি? কারণ ফসফরাসের নিজেরই একটা থাকে, জানি তো এটা। আর প্রতিটা হ্যালোজেনের বলছিলাম কটা করে থাকে? 3টা। তাহলে ক্লোরিনের 3টা করে হলে 3 3 9 1 10। তাহলে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কতটি হবে? 10টি। সালফারের সঠিক সংকেত কোনটা? S8। S8 আমরা জানি সালফার হচ্ছে 8 পরমাণু অণু, তাহলে S8, তাই না? আচ্ছা, 46 ADO হচ্ছে E মৌল 3টির পারমাণবিক সংখ্যা যথাক্রমে আছে 9 আছে, 16 আছে, 20 আছে। 9টাকে আচ্ছা ফ্লোরিন F, 16টাকে সালফার, 20টাকে ক্যালসিয়াম। এটা আমরা বুঝি। এখন বলছে হচ্ছে AO এর বন্ধন গঠন সম্ভব। AR এর মধ্যে বন্ধন গঠন সম্ভব কিনা? F2 হবে না? বন্ধন গঠন সম্ভব। EA2 যৌগটি পানিতে অদ্রবণীয়। EA2 মানে কি? EA2 এটা কি হচ্ছে? ক্যালসিয়াম। এ মানে কোনটা? ক্যালসিয়াম ফ্লোরাইড। যৌগটি পানিতে অদ্রবণীয়। কি মনে হচ্ছে? পানিতে আয়নিক যৌগ না? পানিতে দ্রবণীয়। ফাইন। মুক্ত জোড় ইলেকট্রন আছে। H2D মানে কি? H2D, ডিতে কি বোঝাচ্ছে? এটা সালফার। সালফার এখানে মুক্ত জোড় ইলেকট্রন আছে 2টা করে। হ্যাঁ, সালফারের যোজনী হচ্ছে এখানে 2, বাট সালফারের সর্বশেষ শক্তি স্তর থাকে কয়টা? 6টা। কিন্তু যোজনী হিসেবে 2 ব্যবহৃত হয়েছে, বাকি আছে কয়টা? 4টা। তাহলে অবশ্যই মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে 1 2 3 3টাই সঠিক ঘ নাম্বার। এবার 47 কার্বন 1 আর 3 1 3 হবে। হ্যাঁ, আচ্ছা, কারণ হচ্ছে পানিতে অদ্রবণীয় বলছে। কার্বন ডাইঅক্সাইডের অণুতে প্রতিটি অক্সিজেনের শেয়ারকৃত ইলেকট্রন সংখ্যা কতটি? তাহলে কার্বন ডাইঅক্সাইডের অণুতে কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে এরকম। এই অণুতে প্রতিটি অক্সিজেনের শেয়ারকৃত ইলেকট্রন সংখ্যা কতটি? তাহলে প্রতিটি অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে শেয়ার করবে কয়টা? 2টা। তাহলে শেয়ারকৃত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি। ক নম্বর। বুঝলেন নাই? একটা পরমাণুর যোজনী যা হবে তার সে কটা ইলেকট্রন শেয়ার হবে, তাই না? এটা আমরা আগেও বলেছি। আচ্ছা, এবার আসে হচ্ছে 48 কোন যৌগটিতে মোট মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা সমান? এই যৌগের মধ্যে কোনটাতে মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রন সমান? হিসাব করে দেখেন, এখানে হচ্ছে পানি হবে, কারণ পানিতে এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা আছে? 2টা। মুক্ত জোড় 2টা। অক্সিজেন থাকলেই মুক্ত জোড় 2টা। আর অক্সিজেনের যে বন্ধন জোড় 2টা এটা কেমনে বুঝবো? যৌগের মধ্যে অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু, আর অক্সিজেনের যোজনী কত? 2। তো অক্সিজেনের যোজনী যেহেতু 2, তাহলে অবশ্যই বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা 2টা হবে, তাই না? আচ্ছা, 49 50 নাম্বার দেখেন। সালফিউরিক অ্যাসিডের সাথে A যোগ করা হয়েছে। এ থেকে আমি হচ্ছে B পেয়েছি, বাকি ফাইন। বলছে A সালফারের অক্সাইড যাতে মৌলটির সর্বোচ্চ যোজনী বিদ্যমান। তাহলে এটা হচ্ছে সালফারের অক্সাইড বলতে কি বোঝায়? সালফার অক্সাইড বলতে সালফার ট্রাই অক্সাইড। কেন? সালফারের একটা অক্সাইড মানে সালফারের সাথে অক্সিজেন আছে, তো বলা হচ্ছে সালফারের এখানে সর্বোচ্চ যোজনী আছে। তো সালফারের সর্বোচ্চ যোজনী কত বাবা? 6। তাহলে 6 যদি হয় তাহলে কী হবে? সালফার ট্রাই অক্সাইড। ডাই অক্সাইড হলে তো 4 হতো। আচ্ছা, যাতে মৌলটি সর্বোচ্চ যোজনী বিদ্যমান। এই যৌগে সালফারের কয়টি মুক্ত জোড় ইলেকট্রন বিদ্যমান? এই যৌগ যেটা বলছি আমরা সালফার ট্রাই অক্সাইড, এখানে
কতটি মুক্ত জোর ইলেকট্রন আছে সালফারের? 0, কারণ হচ্ছে সালফারের যোজনী কত এখানে 6, সর্বশেষ শক্তি স্তর আছে কয়টা? 6টা, তাহলে শেয়ার করছে কয়টা? যোজনী যা শেয়ার করবে তাই। তো সর্বশেষ শক্তি স্তর আছে 6টা, তাহলে শেয়ার করবে কয়টা? 6টা। আচ্ছা দেখতেছি পরেরটা বড় ধরনের দেখেন তো সবারই একই অবস্থা। আচ্ছা দেখতেছি, আসুক, রাখেন ফোন, আসবে, লোক আসবে। আচ্ছা এখন এই কয়টি মুক্ত জোর ইলেকট্রন আছে তাহলে বলে 0টা। আচ্ছা বি এর 1 মোল সমান কত গ্রাম? তাহলে বিটা তো জানতে হবে না। মনে রাখেন সালফিউরিক অ্যাসিডের সাথে সালফার ট্রাইঅক্সাইড বিক্রিয়া করালে উৎপন্ন হয় যে যৌগটা সেটা হচ্ছে এরকম H2H2O7। তাহলে H2H2O7 এর নাম হচ্ছে কি? H2H2O7 নাম হচ্ছে ওলিয়াম, এর একটা নাম হচ্ছে ওলিয়াম। তাহলে ওলিয়ামের সংকেতটা আমরা জানলাম। ওলিয়াম বা হচ্ছে কি পাইরোসালফিউরিক অ্যাসিড, কি বলা হবে? ওলিয়াম বা হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড বলা হয়। তাহলে সংকেতটার নাম মনে রাখেন, এটা কাজে লাগবে, পাইরোসালফিউরিক অ্যাসিড। তাহলে ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড বলা হয়, অথবা আরেকটা নাম বলা যায় ধূময়মান সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, তা ওলিয়াম বা পাইরোসালফিউরিক অ্যাসিড অথবা ধূময়মান সালফিউরিক অ্যাসিড, এইটার 1 মোল সমান হচ্ছে 146 গ্রাম, মানে পুরো যোগের যে আণবিক ভর 146 না, সরি, এটা হচ্ছে 178 হবে যোগ করলে। হাইড্রোজেন হচ্ছে 1 গুণন 2, সালফার কত? এই সালফার কত? 32, তাহলে 32 গুণন হচ্ছে 2, তাই না? অক্সিজেন কত বাবা? 16 গুণন কত? 7। তো ক্যালকুলেশন করে যে মানটা হয় সেটা হচ্ছে 178 গ্রাম। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে 50-এর কম। 51 ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে নিচে কোন যৌগটি? তাহলে ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে নিচে কোন যৌগটি হবে? ভ্যান ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ থাকে হচ্ছে H2S। সমযোজী যৌগগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে। হ্যাঁ, 52 নম্বর বলছে H2S যৌগে মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা কতটি? তাহলে H2S হাইড্রোজেন সালফাইড যৌগে মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা কতটি? মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা, কারণ সালফারের যোজনী 2, এখানে মুক্ত জোর থাকে কয়টা? 2টা। স্যার মুক্ত জোর বন্ধন জোর নিয়ে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই, সব ভালো করে বুঝতে হবে। বন্ধন জোর তো আমরা বুঝেই গেছি, মুক্ত জোরটাও কঠিন না, সোজা বিষয়, যদি একটু চিন্তা করি তাহলে পারবেন। আচ্ছা অ্যামোনিয়া অণুতে বন্ধন জোর ইলেকট্রন কতটি? এই অ্যামোনিয়া অণু সংকেতটা সঙ্গে সঙ্গে জানতে হবে, NH3। বন্ধন জোর বের করা কোনো বিষয়ই না। নাইট্রোজেন হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু বুঝি তো? কি বলেন তো, কেমনে বুঝবো? যার যোজনী বেশি, ফাইন। তাহলে নাইট্রোজেনের যোজনী কত? তাহলে কেন্দ্রীয় পরমাণু কত হবে? যোজনী মানে যোজনী 3, তার মানে কি বন্ধন জোর ইলেকট্রন সংখ্যাও 3। আচ্ছা পানির অণুতে কয়টি মুক্ত জোর ইলেকট্রন রয়েছে? এই পানির অণুর মধ্যে কয়টা মুক্ত জোর আছে? হাইড্রোজেন তো মুক্ত জোর থাকে না, আর অক্সিজেন মানে মুক্ত জোর কয়টা? 2টা বলছিলাম, কিন্তু ভুলে রাখবেন না। তাহলে হচ্ছে 54 নম্বরের খ। এবার 55 অ্যামোনিয়া অণুতে মুক্ত জোর ইলেকট্রন আছে কতটি? তাহলে অ্যামোনিয়া অণুতে মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা আছে কতটি? মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা আছে কতটি? কয়টা? 1। মুক্ত জোর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। আচ্ছা 56 নাইট্রোজেনের অণুতে কয়টি মুক্ত জোর ইলেকট্রন আছে? নাইট্রোজেনের অণুতে কয়টা মুক্ত জোর ইলেকট্রন আছে? তাহলে কীভাবে চিন্তা করব? নাইট্রোজেন অণু বলতে কোনটা বোঝায়? N2 না? নাইট্রোজেন এখানে যোজনী হচ্ছে 3, তাই না? আচ্ছা এখন নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 500 থাকে, আর নাইট্রোজেন হলেই মোটামুটি ধরে নিতে পারেন মুক্ত জোর থাকে কয়টা? 2টা, কারণ অক্সিজেনের সাথে সে আলাদা বিষয়, কিন্তু মোটামুটি মুক্ত জোর মানে মুক্ত ইলেকট্রন থাকে 2টা, মুক্ত জোর কয়টা? 1টা। তাহলে এখানে নাইট্রোজেন হলে কত হচ্ছে? N2। তো 2টা নাইট্রোজেন আছে, প্রত্যেকের যদি 1টা করে মুক্ত জোর থাকে, তো 2টা নাইট্রোজেনের কয়টা হবে? 2টা মুক্ত জোর হবে। তাহলে মানে কত হবে? অ্যামোনিয়াতে কতটি সমযোজী বন্ধন আছে? এই অ্যামোনিয়াতে সমযোজী বন্ধনের সংখ্যা কতটি বলেন তো? কয়টা হবে? 3টা। সমযোজী বন্ধন সংখ্যা 3টা। 58 কোন যৌগে পোলারিটি বিদ্যমান? কোন যৌগে পোলারিটি বিদ্যমান? পোলারিটি মানে হচ্ছে যেগুলো পোলার যৌগ, সমযোজী যৌগ বাট পোলার, বাট সেটার মধ্যে পোলারিটি ধর্ম রয়েছে, তেমন হচ্ছে HF, হাইড্রোজেন ফ্লোরাইড। ঠিক আছে, তাহলে 58 নম্বরের হচ্ছে ক। 59 পানির অণুতে আছে ঘূর্ণায়মান ইলেকট্রন, ঘূর্ণায়মান ইলেকট্রন নাই, মুক্ত জোর ইলেকট্রন আছে আর সমযোজী বন্ধন বিদ্যমান। তাহলে 2 এবং কত হবে? 3 নম্বর।
60 নাম্বার, অ্যামোনিয়া অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? বলে নিঃসঙ্গ বুঝি আমরা, বুঝি মুক্ত জোড়, যার কোনো সঙ্গ নাই, তাহলে কয় জোড়া আছে? 1 জোড়া। 100টি। ফ্লোরিন অণুতে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে? ফ্লোরিন অণুতে কয় জোড়া কি আছে? মুক্ত জোড় ইলেকট্রন আছে। কয় জোড়া? 6 জোড়া। ফাইন, 6 জোড়া মুক্ত জোড় আছে। অ্যান্ড কোনটি পানিতে অদ্রবণীয় যদি বলি, এই যৌগগুলোর মধ্যে এখানে সমযোজী যৌগ বাট অপলার যেগুলো, সেগুলো পানিতে অদ্রবণীয়, যেমন হচ্ছে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, এটা অপলার যৌগ। ইথানলের সমাণুটির স্ফুটনাঙ্ক কত? এটা আমরা জানি না, সপ্তম অধ্যায়ের পড়া, বাট এখানে আসছে পড়ে নেই। ইথানলের সমাণুটির স্ফুটনাঙ্ক হচ্ছে -24 ডিগ্রি সেলসিয়াস। ইথানলের সমাণুর নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। সমাণু কি এটা বুঝবো না, বাট পরে নিয়ে কথা বলবো এটা নিয়ে। কিন্তু -24 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তার হচ্ছে সব স্ফুটনাঙ্ক মান। তাহলে 63 নম্বরের হচ্ছে গ। 64 বলছে আর মৌল দেওয়া আছে। আর মৌলটির ক্ষেত্রে আচ্ছা, এর অক্সাইডটি উচ্চ গলনাঙ্ক এবং হচ্ছে কি স্ফুটনাঙ্ক বিশিষ্ট। আরটা কি বলেন তো? সিলিকন। সিলিকন একটা মৌল যার উচ্চ গলনাঙ্ক এবং কি হবে? স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এটি পর্যায় সারণী চতুর্থ পর্যায়ের বা চতুর্থ গ্রুপের একটা মৌল। চতুর্থ গ্রুপের মৌল সিলিকন 14 নম্বর গ্রুপের মৌল। আচ্ছা, তাহলে ব্রোমিনের সাথে এটা আয়নিক বন্ধন গঠন করে। ব্রোমিন হচ্ছে অধাতু, সিলিকনও উপধাতু বা অধাতু হয়। ব্রোমিনের সাথে সিলিকন টেট্রাব্রোমাইড অবশ্যই সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে। তো এই কারণে আমরা বলবো হচ্ছে শুধু 1 হবে ক নাম্বার। 65 পোলার যৌগ কোনগুলা? পানি পোলার, সবাই জানে না? পানি পোলার, HCl পোলার। আবার এখন এটা দেওয়া আছে নাম হচ্ছে ইথানল। নাম কি এটা? ইথানল। অ্যালকোহল নামটা হচ্ছে এই নল আছে মানে কি, উচ্চারণে নল আছে মানে কি অ্যালকোহল। অ্যালকোহল গ্রুপের যত যৌগ আছে সমস্ত অ্যালকোহল হচ্ছে পোলার, মানে ভাঙলে পজিটিভ নেগেটিভ পোল হবে। ঠিক আছে, তাহলে এটাও পোলার। সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার, 1 2 3 3টে সঠিক। তাহলে পানি পোলার হচ্ছে, HCl পোলার হচ্ছে, অ্যালকোহল মানে ইথানল পোলার হচ্ছে, সবগুলো পোলার যৌগ। তাহলে 65 নম্বর ঘ। 66 আচ্ছা, কোন যৌগটি পানিতে অদ্রবণীয়? পানিতে অদ্রবণীয় হচ্ছে দ্রবণীয়। দ্রবণীয় হচ্ছে গ নাম্বার, অ্যালকোহল। এখন সিলিকন টেট্রাক্লোরাইড কিন্তু পানিতে দ্রবণীয় বলি নাই। সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, তাই পড়ছিলাম না? সিলিকন টেট্রাক্লোরাইড কী হবে? আর্দ্র বিশ্লেষিত হয়। আচ্ছা, 67 কোনটি গলনাঙ্ক সবচেয়ে বেশি? এগুলোর মধ্যে সবচেয়ে গলনাঙ্ক বেশি হচ্ছে অ্যালুমিনিয়াম। বাম দিক থেকে ডান দিকে গেলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান হচ্ছে বৃদ্ধি পায় ধাতুর জন্য। না না করে না, ওটা তো দায়িত্ব ছিল। আচ্ছা, কোনটি তড়িৎ পরিবহন করে না? এগুলোর মধ্যে তড়িৎ পরিবহন করবে না কে? ডায়মন্ড, তাই না? আমরা পড়েছিলাম হীরক বিদ্যুৎ পরিবহন করলেও ডায়মন্ড বিদ্যুৎ পরিবহন করতে পারে না। ফাইন। আচ্ছা, পোলার যৌগ কোনটা বলেন তো? ইয়েস, পোলার যৌগটা হচ্ছে পানি। তাহলে 69 নাম্বার হচ্ছে ক। আমরা 70 আসি। নিচে কোন যৌগটি পানিতে দ্রবণীয়? এই যৌগগুলোর মধ্যে কোনটা পানিতে দ্রবণীয় হবে বলেন তো? এগুলোর মধ্যে সব পানিতে দ্রবণীয় হবে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারধর্মী যৌগ এবং আয়নিক বন্ধনও আছে এর মধ্যে, যৌগটা পানিতে দ্রবণীয়। 71 কোনটি ধাতু অধাতুর বৈশিষ্ট্য বহন করে? ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য বহন করে কে? সিলিকন। আচ্ছা, অপধাতু। 72 নাম্বার বলছে ধাতু বন্ধনের কারণে সৃষ্ট বৈশিষ্ট্যগুলো হলো কি? ধাতু বন্ধনের কারণে সৃষ্ট বৈশিষ্ট্যগুলো ঘাত সহতা, উজ্জ্বলতা, নমনীয়তা। 3টাই সঠিক উত্তর। ঘাত সহতা, উজ্জ্বলতা, নমনীয়তা। নমনীয়তা, ধাতু নরমও হয়, কিন্তু নরম হয় না? সোডিয়াম ধাতু নরম, হাত দিয়ে ভাঙা যায়। সোনা নরম না? আচ্ছা, এই চুপ অবশ্যই নরম। আচ্ছা, তাহলে হচ্ছে ধাতু তো অনেক কঠিনও হয়, কিন্তু নরমও থাকে, নমনীয়তাও হতে পারে। মানে তারপর আঘাত করলে তারা হচ্ছে যে আঘাত সহ্য করতে পারে, কান্দে না, ওই জন্যই। আচ্ছা, 72 নম্বরের ঘ। আচ্ছা, নিচের তথ্যের আলোকে 73 এবং 74 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট। এই ম্যাগনেসিয়াম নাইট্রেটকে তাপ দিয়েছি, এ হয়েছে, বি হয়েছে, সি হয়েছে। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, বিটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, স্যার সিটা হচ্ছে অক্সিজেন। কি বলেন স্যার? জানি না, জানবেন না তো, পড়েননি তো, বুঝলেন? কি হাওয়ায় এসে উড়ে দিবে আপনার বিক্রিয়া শিখাবে? কখনই না। তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেটকে ভাঙলে কী কী পাওয়া যায় আজকে জানলেন, এরপরে মনে রাখবেন। কথা ক্লিয়ার? তাহলে ম্যাগনেসিয়াম নাইট্রেটকে ভাঙলে কী হবে? এটা ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড যোগ কী হবে? অক্সিজেন। এটা বিক্রিয়া বলবেন, তাপ দিয়েছি, তাপ দিয়ে ভাঙে কী কী হবে এটা আপনি কেমনে জানবেন? আগে বিক্রিয়া করতে হবে, বুঝলেন? নাই উপর থেকে আপনাকে ফেলে দিলে কয়টা টুকরা হবেন বোঝা লাগবে, আর ফেলেতে দেখা লাগবে, তাই না? বিষয়টা ঠিক এরকম। কোনো একটা পদার্থকে ভাঙতে হয়, ভাঙে কী কী পাওয়া যাবে, কয়টা উপাদান পাওয়া যাবে, সেটা আমাকে চিন্তা করতে হবে, তাই না? ম্যাগনেসিয়াম নাইট্রেটকে আমরা ভাঙছি,
এই ম্যাগনেসিয়াম নাইট্রেটকে যখন ভাঙা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করেছে, আর কি হচ্ছে অক্সিজেন তৈরি করেছে। এখন যখন প্রশ্নগুলো উত্তর দেই, এই যৌগটির আণবিক ভর কত? এই যৌগটা কোনটা? এই যৌগটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। আণবিক ভর কত হবে? 40। ম্যাগনেসিয়াম 24, অক্সিজেন কত? 16, 40। বি যৌগে অবস্থিত নাইট্রোজেনের যোজনী কত? তাহলে বি যৌগে অবস্থিত নাইট্রোজেনের যোজনী কত বলেন তো? তাহলে বি যৌগে অবস্থিত নাইট্রোজেনের যোজনী কত হবে? 4। নাইট্রোজেনের যোজনী হচ্ছে 4 খ নম্বর। আচ্ছা 75 নাম্বার, ফেরাস ক্লোরাইড যৌগে, ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের সুপ্ত যোজনী কত? তাহলে ফেরাস ক্লোরাইড যৌগে আয়রনের কি যোজনী বলছি? সুপ্ত যোজনী কত হবে? 1। তাহলে অবশ্যই 1। আচ্ছা 76, কোন মৌলের যোজনী ও যোজনী ইলেকট্রন সমান? কোন মৌলের যোজনী এবং যোজনী ইলেকট্রন সংখ্যা সমান? কোনটা হবে? ম্যাগনেসিয়াম। ধাতুর জন্য যোজনী এবং হচ্ছে কি যোজনী ইলেকট্রন সংখ্যা কি হয়? সমান হয়। আচ্ছা পটাশিয়াম ফেরোসাইনের যৌগে লোহের যোজ্যতা কত? আচ্ছা এখানে লোহের যোজ্যতা হচ্ছে, লোহ মানে আয়রন, হ্যাঁ, যোজনী হচ্ছে 3। আয়রনের যোজনী 2 এবং 3-এর মধ্যেই হবে। এখানে যোজনী 3। এটা এখন বুঝবেন না, যখন আমি সপ্তম জারণ বিজারণ বুঝাবো তখন বড় যৌগের ক্ষেত্রে যোজনী সংখ্যা জারণ সংখ্যা বের করতে পারবেন। আপাতত মেনে নিতে হবে, কারণ এখানে জারণ সংখ্যা বের করার সিস্টেম জানলেই যোজনী বের করতে পারবেন। তাছাড়া ভেঙে ভেঙে দেখানো যাবে, কিন্তু অনেকেই মাথায় ঢুকবে না, বরঞ্চ আমার শুধু ব্যর্থ চেষ্টা হতে পারে। এই জন্য আপাতত শিখাচ্ছি না, আমরা একটু স্টেপ পরে গিয়ে এমনি শিখতে পারবো ইনশাল্লাহ। 78, যোজনী সম্পর্কিত নিচে তথ্যগুলো লক্ষ্য করো। এখানে সালফারের যোজনী দেওয়া আছে 2, 4 এবং 6, সঠিক তো নাকি? আচ্ছা কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী 5। কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কখনো 5 হবে? সর্বোচ্চ 4-এর বেশি তো হওয়ার কোনো সুযোগ নাই। সর্বোচ্চ ও সক্রিয় যোজনী পার্থক্য হলো সুপ্ত যোজী বা সুপ্ত যোজনী, তাই না? সর্বোচ্চ এবং হচ্ছে কি সক্রিয় যোজনী যে পার্থক্য হবে সেটাকে আমরা বলি সুপ্ত যোজী বা হচ্ছে সুপ্ত যোজনী। তাহলে 1 এবং কত? 3, গ নাম্বার, ঠিক আছে। আচ্ছা কোনটি একাধিক যোজ্যতা প্রদর্শন করে? এগুলোর মধ্যে একাধিক যোজনী প্রদর্শন করে পারমাণবিক সংখ্যা 20। এটা হচ্ছে কে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম কি করবে? সবসময় যোজনী কত হয়? 2। এটা হচ্ছে পটাশিয়াম, করবে না। এটা হচ্ছে Y26 আয়রন, আয়রন 2ও হয় 3ও হয়। আর যদি 28 মানে হচ্ছে নিকেলও হবে না, হ্যাঁ। আচ্ছা সালফার ডাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী কত? সালফার ডাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী কত? 2, কারণ এখানে সালফারের যোজনী কত? 4, আর সর্বোচ্চ যোজনী কত? 6। 6 থেকে 4 বাদ দিলে কত হবে? 2। তাই সুপ্ত যোজনীর সংখ্যা কত হবে? 2। তাহলে 80 নাম্বারের হচ্ছে খ। এ কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা এবার আসি 81, এন এর যোজনী, এন এর যোজ্যতা কত? 5। এন এর যোজ্যতা কত? 5। আচ্ছা লাফিং গ্যাসে নাইট্রোজেনের যোজনী কত? লাফিং গ্যাসের সংকেত জানেন? লাফিং গ্যাস হচ্ছে N2O, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড যৌগে নাইট্রোজেনের যোজনী কত? নাইট্রোজেনের যোজনী কত বলেন তো? নাইট্রাস অক্সাইড যৌগে নাইট্রোজেনের যোজনী কত? এখানে কত নাইট্রোজেনের যোজনী কি মনে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা 83, অ্যালুমিনিয়ামে যোজনী ইলেকট্রন সংখ্যা কত? অ্যালুমিনিয়ামে যোজনী ইলেকট্রন সংখ্যা কত? 3। আর যোজনী ইলেকট্রন সংখ্যা কি বুঝি আমরা? সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনকেই আমরা যোজনী ইলেকট্রন সংখ্যা বলি, তাই না? যোজ্যতা ইলেকট্রন অথবা কি যোজনী ইলেকট্রন। আচ্ছা ফসফরাসে উত্তেজিত অবস্থায় পিজেড অরবিটালে কয়টি ইলেকট্রন থাকবে? ফসফরাসকে উত্তেজিত করলে পিজেডে কয়টা থাকবে? একটা। ফাইন, একটা থাকবে। 84 নাম্বার। 85 নাম্বার, 86 নাম্বার। চিত্র 1 চিত্র 2 এটা নিউক্লিয়াস হবে, মাঝখানে নিউক্লিয়াস দেওয়া হয় না। 1 নম্বর চিত্র মৌলটা কে সেটাকে বলেন তো? 2, 4, 6, 7 কে? নাইট্রোজেন। আচ্ছা তারপরে চিত্র নাম্বার 2, 2টা কে? 3টা শক্তি স্তর, 2টা আস্তে। তাহলে ক্যালসিয়াম না? ক্যালসিয়াম। তাহলে 1 হচ্ছে নাইট্রোজেন, 2 হচ্ছে ক্যালসিয়াম। বোঝো চিত্র 1-এর যোজনী ইলেকট্রন সংখ্যা কতটি? চিত্র 1-এর যোজনী ইলেকট্রন সংখ্যা কতটি আছে? 5টা। সর্বশেষ শক্তি স্তরে 5টা আছে, যোজনী ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5। আচ্ছা চিত্র 1-এর মৌল কোন ধরনের বন্ধন গঠন করে? এরা আয়নিক গঠন করে, সমযোজী করতে পারে, আয়নিক কমা সমযোজী। কারণ কি? অধাতুগুলো কী করে? ইলেকট্রন শেয়ারও করতে পারে, আবার ইলেকট্রন গ্রহণও করতে পারে। কেউ ত্যাগ করলে গ্রহণ করবে, ত্যাগ না করলে অন্যদের সাথে আরেকটা অধাতুর সাথে কী করবে? শেয়ার করবে। তাই অধাতুর ক্ষেত্রে আমরা চিন্তা করছি যে আয়নিকও হবে, সমযোজী হতে পারে। চিত্র 2-এর পরমাণুতে, তো চিত্র 2-এর যেটা রয়েছে এর পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 20টা, সঠিক। আচ্ছা নিউটন সংখ্যা 20টা, এটাও সঠিক, কারণ ভর সংখ্যা তো 40 হয়।
প্রোটন সংখ্যা 20টা, এটাও ঠিক, তাই না? ইলেকট্রন প্রোটন সংখ্যা সবই সমান, তার মানে কয় নাম্বার? সঠিক উত্তর কি হবে? ঘ নাম্বার। সঠিক উত্তর ঘ নাম্বার, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসি নেক্সট কোশ্চিন, 88 নাম্বার। উত্তেজিত অবস্থায় ফসফরাসের যোজনী কত? 5। উত্তেজিত অবস্থায় ফসফরাসের যোজনী কত? 5। 89, কোনটি একযোজী যৌগমূলক? সায়ানাইড। একযোজী যৌগমূলক সায়ানাইড। সালফারের কয়টি পরমাণু পরস্পর যুক্ত থাকে? এই সালফারের কয়টি পরমাণু পরস্পর যুক্ত থাকে বলেন তো? 8টা পরমাণু পরস্পর যুক্ত থাকে। S8 হয় না? S8 হয়। তাহলে 90 নাম্বারের হচ্ছে ঘ। 91, থায়োসালফেট মূলকে সর্বমোট যোজনী ইলেকট্রন সংখ্যা কতটি? যোজনী ইলেকট্রন সংখ্যা মানে সর্বশেষ শক্তি স্তরে থাকা ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজনী ইলেকট্রন সংখ্যা। তাহলে থায়োসালফেট মূলকে সালফারের থাকে কয়টা? 6টা। এবার কয়টা থাকে? 6টা। একটা বালিশ ভিতরে। আচ্ছা, সালফারের কয়টা আছে? 6টা। পেছন দিকে তাকাচ্ছে, তো কি বলছি? সালফারের 6টা। অক্সিজেন কয়টা? 8টা। ওই যে ঘুম পারে ওঠে। আচ্ছা, তাহলে সর্বমোট যোজনী ইলেকট্রন সংখ্যা কয়টা? 6টা। এর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাকে আমরা কি বলি? যোজনী ইলেকট্রন। তো সালফারের সর্বশেষ শক্তি স্তরে থাকে 6টা, অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরেও থাকে কয়টা? 6টা। তো যদি এর 6টা হয় তাহলে মূলত 6ই, কিন্তু পরমাণু কয়টা আছে? এর 2টা, এর 3টা, কয়টা হলো? 5টা। 5 আর 6 গুণ করলে কত হয়? 30। আর -2 মানে 2টা কি করছে? গ্রহণ করছে। তাহলে কত হবে? 32টা। তাহলে থায়োসালফেট মূলকে মোট যোজনী ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ নম্বর, 32টা। আচ্ছা, প্রোপাইল মূলকে হাইড্রোজেন পরমাণু কতটি থাকে? প্রোপাইল মূলকের সংকেত লিখে দিচ্ছি, C3H7। এই যে প্রোপাইল, C3H7। তাহলে প্রোপাইল মূলকে হাইড্রোজেন পরমাণু কয়টা থাকবে? হাইড্রোজেন পরমাণু থাকে কয়টা? 7টা। C3H7। এই প্রোপাইল মূলকে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 7টা। সমস্যা নাই, এগুলা জৈব যৌগ যখন পড়বেন তখন এমনি পারবেন। নাইট্রাইট মূলকের যোজনী কত? 1। নাইট্রাইট মনে আছে যোজনী? আচ্ছা, NO2 মাইনাস, এর নাম হচ্ছে নাইট্রাইট। নাইট্রাইট যৌগমূলক। হলে অক্সিজেন আছে নাকি? আচ্ছা, সালফেট যৌগমূলকের যোজনী কত? 2। SO4 মাইনাস না? সালফেট হচ্ছে SO4 মাইনাস, 2 হবে। আচ্ছা, এবার আসি 95। ফসফেট মূল যৌগমূলকের মোট ইলেকট্রন কতটি? এই ফসফেট মূলকের মোট ইলেকট্রন, ফসফেট হচ্ছে PO4 না বাবা? এটা 3 মাইনাস। মোট ইলেকট্রন সংখ্যা বার করতে বলছে। ফসফরাসের আছে 15টা, অক্সিজেন আছে হচ্ছে কতটা? 8টা। ইলেকট্রন সংখ্যা বলছে 8টা। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা, অক্সিজেন যদি 8টা হয়, অক্সিজেন আছে কয়টা? 4টা। 4 8টা 32 আর 15 কত হয়? 32 আর 15 কত হয়? 47। 3 মাইনাস মানে কি? 3টা গ্রহণ করেছে। টোটাল কত হবে? 50টি। বুঝতে পারছেন? আচ্ছা, 96। সালফাইড আয়নের যোজনী কত? এই সালফাইড আয়নের যোজনী কত? সালফাইড আয়নের যোজনী হচ্ছে 2। সালফাইড যৌগমূলক হচ্ছে SO2 SO3 2 মাইনাস সালফাইড। ডাইক্রোমেট যৌগমূলকের সংকেত কোনটা? ডাইক্রোমেট Cr2O7 2 মাইনাস, তাই না? গ নাম্বার। ঋণাত্মক আধান বিশিষ্ট যৌগমূলক। ঋণাত্মক আধান বিশিষ্ট যৌগমূলক সালফেট, ফসফোনিয়াম হাইড্রোক্সাইড। ফসফোনিয়াম কি হবে? তাহলে সালফেট একটা কি? হাইড্রোক্সাইড। 1 এবং 3 মানে খ নাম্বার, 1 3 খ নাম্বার। আচ্ছা, এখন আসি হচ্ছে 99। কোনটি ধনাত্মক যৌগমূলক? কোনটা? ফসফোনিয়াম নাকি? PiH4+। আচ্ছা, 100 ধনাত্মক যৌগমূলক নয় কোনটা? ধনাত্মক যৌগমূলক নয় কোনটা? কোনটা? সালফেট। ঋণাত্মক যৌগমূলক সালফেট এটা। আচ্ছা, ত্রিযোজী মানে 100 হয়ে গেল আমাদের। ত্রিযোজী যৌগমূলক কোনটা? ত্রিযোজী যৌগমূলক PO4 3 মাইনাস হবে, বুঝলেন নাই? সবগুলো যৌগমূলক আকারে চার্জ আমরা দিই নাই, তাহলে PO4 3 মাইনাস হবে যৌগমূলক। আচ্ছা, কার্নালাইটের সংকেত কোনটা? তাহলে কার্নালাইটের সংকেত হচ্ছে জানে রাখেন এমনি, পটাশিয়াম ক্লোরাইড ডট ম্যাগনেসিয়াম ক্লোরাইড ডট 6 অণু পানি। ঠিক আছে? তাহলে পটাশিয়াম ক্লোরাইড ডট ম্যাগনেসিয়াম ক্লোরাইড ডট 6 অণু পানি, 6 অণু। কার্নালাইটের সংকেত জানেন না? এগুলো মুখস্থ জিনিস। সংকেতগুলো মানে আখরিক বলে এদেরকে। এই আখরিকে কিছু সংকেত আছে যেগুলো মুখস্থ করতে হয়। আচ্ছা, 103 নাম্বার। ফেরিক ক্লোরাইড যোগ সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে তৈরি করেছে সোডিয়াম ক্লোরাইড যোগ কার্বন ডাইঅক্সাইড। সোডিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে কী হবে? কার্বন ডাইঅক্সাইড যোগ কী হবে? ফেরিক যে কাকে ধরবে?
মনে করেন এখানে কার্বনেরটা যেন এই যোগের সংকেত কোনটা, এই যোগ বাই করতে গেলে আপনাকে কী করতে হবে, এখানে ফেরিক যায় সোডিয়াম যে ক্লোরিনকে ধরেছে, তাই না? বিক্রিয়া যদি আমরা শিখে নিই এখনও, সোডিয়াম ক্লোরাইড হয়েছে, ওকে, কার্বনেরটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড হয়েছে, তা আছে কি এখানে অক্সিজেন না, সে অক্সিজেনের আয়রন যুক্ত হয় কি উৎপন্ন করবে, এখন আয়রন অক্সাইড, ফেরাস হবে নাকি ফেরিক হবে, এটাই তো কথা। এখানে ফেরিক আছে তাহলে কি হবে, ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইডের সংকেত কোনটা হবে, বুঝলেন নাই? তাহলে Fe2O3 ফেরিক অক্সাইড হবে। আচ্ছা 104 নাম্বার, বিক্রিয়াটির সমতা বিধানের জন্য কত অণু খাদ্য লবণ প্রয়োজন? সমতা বিধানের জন্য কত অণু খাদ্য লবণ প্রয়োজন? সমতা বিধান মানে কি জানেন, দুপাশে ব্যালেন্স করতে হবে। তাহলে আমি যদি এ পাশে Fe2O3 দিই, তাহলে সমতা করতে গেলে এ পাশে ক্লোরিন কয়টা আছে, 3টা, কিন্তু আয়রন কয়টা এখানে বাবা, 2টা, একটা, এ পাশে কয়টা লিখছি, 2টা, তাহলে সামনে 2 দেন, আয়রন 2টা হয়েছে, আয়রন 2টা হয়েছে, মানে সমতা বলতে আমরা ষষ্ঠ অধ্যায় শিখবো, সামনে ষষ্ঠ অধ্যায় শুরু হচ্ছে, বাট তারপরে একটা নমুনা বলে দিই যে উভয় দিকে পরমাণুর সংখ্যা সমান রাখতে হবে। এখানে ক্লোরিন এখন কয়টা হয়েছে, 6টা, তাহলে এখানে কয়টা আছে, একটা, তাহলে সামনে কত দিবেন, 6, তাহলে সোডিয়াম কয়টা হয়েছে, তাহলে 6টা হয়েছে, তাহলে এখানে কত দিবেন, 3, ঠিক আছে। আচ্ছা এক্ষেত্রে কার্বন কয়টা হয়েছে, 3টা, কার্বন তো এখানে একটাই আছে, তাহলে 3 দেন। এভাবে দেখেন অক্সিজেনের সংখ্যাও এখন বনে গেছে, অক্সিজেন হচ্ছে কতটি, 3 3 9, এখানে কয়টা আছে, 3 2 6, 6 আর 3 9, তার মানে বিক্রিয়া সঠিক হয়েছে, বুঝলেন না? উভয়দিকে ব্যালেন্স করতে গেলে দেখেন খাদ্য লবণ বলতে কি বোঝায়, সোডিয়াম ক্লোরাইড, এখানে বলছে বিক্রিয়াটির সমতা বিধানের জন্য কত অণু খাদ্য লবণ প্রয়োজন, কয় অণু, 6 অণু খাদ্য লবণ প্রয়োজন। সমতা করতে হবে, সমতা, সমতা করার জন্য একটু ওয়াই করতে হবে, পারবো আমরা সবাই। নিচে কোন সংকেতটি সঠিক নয়, O3 ঠিক আছে, ওজন লেখা যায়, P4 লেখা যাবে, S8 লেখা যাবে, Na2 লেখা যাবে। নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, স্যার নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 1 পরমাণু, নিষ্ক্রিয় গ্যাস কিন্তু 2 পরমাণু নয়, নিষ্ক্রিয় গ্যাস কয় পরমাণু, 1 পরমাণু, একটা পরমাণু রয়েছে। এরপরে আসেন হচ্ছে 106, কোন মৌলটি ক্লোরিনের সাথে 2টি যৌগ গঠন করে, কোন মৌলটি ক্লোরিনের সাথে 2টা যৌগ গঠন করে, ফসফরাস, পড়াছি না, ওই যে PCl3 হয় আর একটা কি হয়, PCl5 হয়, একটা ফসফরাস ট্রাইক্লোরাইড হচ্ছে, একটা ফসফরাস কি হচ্ছে, পেন্টাক্লোরাইড হচ্ছে, বুঝলেন? রোল নম্বর লিখে দেন, নেটই নাই, মানে ফোন কি নেট নাই নাকি হচ্ছে সার্ভার নাই, কোনটা, তো দাঁড়াও অতীত আছে, আমার ফোন আছে না, আমার ফোনে তো ডাটা কেনা আছে। এইদিকে আচ্ছা, জিঙ্ক ফসফেটের সংকেত কোনটা বলেন তো, জিঙ্ক ফসফেটের সংকেত কোনটা, এটা জিঙ্ক ফসফেট যদি হয়, জিঙ্কের যোজনী 2, ফসফেটের যোজনী 3, কোনটা হবে? আচ্ছা খ নাম্বার কেন হয়, ফসফেট তো যে PO4 লাগবে, জিঙ্ক ফসফেট, তাহলে কি হবে, ঘ নাম্বার। ভুল করে ভুল করলে তো ভুলই হয় নাকি। আচ্ছা P2 যোগ 3Q2, আচ্ছা 2PQ3, POQ মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে দেওয়া আছে এখানে 7, ও হচ্ছে এবং হচ্ছে কত 1 হলে বিক্রিয়াটিতে উৎপন্ন যৌগটি কি হবে, এই কি হবে, দেখেন পিটার বলছে 7, তার মানে এটা হচ্ছে N2, 7 মানে নাইট্রোজেন না, আর এটা হচ্ছে কি 3H2 হাইড্রোজেন, কারণ এর হচ্ছে 1, নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত হয় কি তৈরি করবে, অ্যামোনিয়া, 2 অণু, অ্যান্সার হচ্ছে খ নাম্বার। বোঝা গেছে? এগুলো বিক্রিয়া বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই, এমনি চোখ কান খুলে রাখলেই হবে, বুঝছেন না, খালি ভালো করে দেখবেন, মন খুলে দেখবেন, সুন্দর করে পেরে যাবেন। আচ্ছা উৎপন্ন যৌগটি কী হবে, উৎপন্ন যৌগটি হচ্ছে অ্যামোনিয়া। আচ্ছা এরপর আসি হচ্ছে 109, নিচে কোনটি সোডিয়াম নাইট্রাইডের সংকেত, এই নাইট্রেট নয় কিন্তু কি বলছে, নাইট্রাইড,
নাইট্রাইট মানে আইড বলছে না, কোনটা নাইট্রাইডের সংকেত হবে? সোডিয়ামের সাথে নাইট্রোজেন, তাহলে সোডিয়ামের সাথে নাইট্রোজেন ঘ নাম্বার, তাই না? আচ্ছা, নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত? সংকেতগুলো ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়ামের যোজনী 2, ফসফেটের যোজনী 3, তাহলে কোনটা হবে? ক্যালসিয়াম ফসফেট, তাহলে ক্যালসিয়াম ফসফেট ঘ নাম্বার। কার্বন টেট্রাক্লোরাইড যৌগটি বিদ্যুৎ পরিবহন করে, সঠিক কিনা? বিদ্যুৎ পরিবহন করে। নিম্ন গলনাঙ্ক এবং কি স্ফুটনাঙ্ক বিশিষ্ট অপোলার যৌগ বিদ্যুৎ পরিবহন করে। আচ্ছা, কার্বন নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট অপোলার যৌগ 2 এবং কত হবে? 3 গ নাম্বার, ঠিক আছে গ নাম্বার। 112 নাম্বার, কোন যৌগটিতে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে? এই যৌগগুলোর মধ্যে কোনটাতে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে? BCl3 হবে,